আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান 7টি সাবজেক্ট নিয়ে। আপনারা জানেন যে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল এ ধরনের 7টি সাবজেক্ট মিলে একটি সাবজেক্টের পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে। যদিও গত কোনো নিবন্ধন পরীক্ষায় এ ধরনের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সময়ের সময়ের পরিবর্তনের সাথে সাথে কিছু সিলেবাসও পরিবর্তন হয়ে গেছে। তাই এটি প্রিপারেশন বর্তমানে একটি হার্ড টাইপের, অত সহজ আর হচ্ছে না। এখন আপনারা যে সাবজেক্ট নিয়েই পড়েন না কেন, আপনাদের 7টি সাবজেক্টেই কমপ্লিট করতে হবে। আর এই 7টি সাবজেক্টের সিলেবাস তারা অলরেডি দিয়েছে, আপনারা দেখেছেন, এই চ্যানেলে দেওয়া আছে অলরেডি। এবং ওই 10টি যে কন্টেন্ট দিয়েছে, 10টি কন্টেন্ট রিলেটেড একটি সাজেশনও আমি অলরেডি প্রোভাইড করেছি। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ওগুলো প্রশ্ন পড়বেন, আশা করি ওখান থেকে 80% প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। সো আমরা আজ আলোচনা করব যে এই 7টি সাবজেক্ট কি কি এবং সেগুলো থেকে কিভাবে লিখলে এবং কোন বই থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করতে পাবো। আবার অনেকজনে কমেন্ট করেছে যে আমরা এমন কোনো বই এখনো পাইনি যে বইয়ে এর উত্তর রয়েছে, অর্থাৎ সৃজনশীল টাইপের কোনো প্রশ্নও পাচ্ছে না, উত্তরও পাচ্ছে না। মানে বর্তমানকার বইগুলোতে ওরা আগের রিলেটেড যে কোশ্চেন হয়েছিল সেই রকম বই বাইর করছে, নতুন সিলেবাস ভিত্তিক কোনো বই ওরা বাইর করেনি। তাই আমি বলবো আপনারা আসলে বইয়ের দিকে, গাইডের দিকে না তাকিয়ে আপনাদের নিজের সিলেবাস ভিত্তিক নিজেকে সৃজনশীল প্রশ্ন মেক করতে হবে। এবং কোথা থেকে এই সৃজনশীল প্রশ্নগুলো আপনারা কালেক্ট করবেন, কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, এই রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব। সো চলুন শুরু করি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024, বিষয় সমাজবিজ্ঞান, সহকারী শিক্ষক। আর আপনারা অলরেডি জানেন যে আপনাদের দেখানো হয়েছে যে 1 থেকে 15তম কিন্তু নিবন্ধনধারীদের সনদ অলরেডি ব্যান্ড করা হয়েছে। তাই আপনাদের জন্য এটা আসলে সুখবর। যারা 18তম পাস করবেন তাদের জন্য প্রায় 90-95 হাজার পোস্ট ফাঁকা থাকবে, আপনাদের নিশ্চিত জব হবে। তাই লিখিত দিকে বেশি ধাবিত হন। বিষয় সমাজবিজ্ঞান, 7টি সাবজেক্ট। অনেকজনে জানেন না কি কি সাবজেক্ট, যারা জানেন না তারা দেখে নেবেন এক নজরে। সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, সমাজ কল্যাণ বা সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এই 7টি সাবজেক্ট মিলে একটি কোশ্চেন তৈরি হবে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যেহেতু 7টি সাবজেক্ট মিলে একটি কোশ্চেন হবে, তাই সব সাবজেক্ট থেকে যে সিলেবাসটি দিয়েছে সেটি ভালোভাবে পড়লে পরীক্ষা অবশ্যই কমন হবে। অর্থাৎ সিলেবাসের বাইরে বা বহির্ভূত কোনো কোশ্চেন হবে না। তাই সিলেবাসের বাইরে পড়ার চেষ্টা করবেন না। আপনারা সিলেবাস কালেক্ট করেন, সিলেবাস ছাড়া কিন্তু পড়া যাবে না। অনেকজনে বলতেছে আগের সিলেবাসেই তারা নিয়ে আসে, আসলে তারা আপডেট বিষয় জানে না, সে কারণে তারা আগের সিলেবাস বলতেছে এবং এখন তিনি বলতেছে সিলেবাস চেঞ্জ হয়েছে। তাই যারা আগে জানছে তাদের প্রিপারেশনটা একটু ব্যতিক্রম হবে, যারা পরে জানতেছে তাদের প্রিপারেশনটা একটু ব্যতিক্রম হবে। তাই সৃজনশীল কিভাবে লিখবেন, লেখার ধরন কেমন হতে হবে, কিভাবে লিখলে আপনি পরীক্ষায় টিকতে পারেন। লেখার ধরন, লেখা হতে হবে পরিষ্কার ও স্পষ্ট। লেখার ধরন হতে হবে মাঝারি টাইপের। সংজ্ঞা ও পয়েন্ট বইয়ের ভাষায় দেওয়ার চেষ্টা করবেন। পয়েন্টের ভেতরের বর্ণনা আপনাদের নিজের ভাষায় দিলেও হবে। অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে আপনি অল্প লেখেন কিন্তু লেখা পরিষ্কার এবং স্পষ্ট যেন হয়। লেখার ধরন হবে মাঝারি টাইপের। অনেকজন অনেক বড় বড় লেখা লিখে বারে বারে পেজ নেয়, যে আরো পেজ লাগবে আরো পেজ লাগবে, পরে দেখে রেজাল্ট আসে না, তখন হোপলেস হয়ে যায় যে এত লিখলাম তবু রেজাল্ট আসলো না। আমাকে একজন যেমন প্রশ্ন করেছে যে স্যার আমি 15, 16, 17তমতে অ্যাটেন্ড হয়েছি রিটেনে, আমি কখনো পাস করতে পারিনি রিটেন পরীক্ষায়। ও পাস করতে পারেনি, অথচ ও কিন্তু আমার ব্যাচ লেভেলের। পরে বললাম ভাইয়া দেখেন, আসলে রিটেনে পাস করতে হলে আপনি যে পদ্ধতি অবলম্বন করেছেন এটা সম্ভব না। উনি বইয়ের ভাষা হুবহু লেখে এবং 8-10 পেজ একটি করে প্রশ্নের উত্তর লিখছে, অনেক ভালো লেখছে, কিন্তু অত বিস্তারিত লিখতে গেলে তো লেখার কোয়ালিটি অবশ্যই খারাপ হয়ে যায়। তাই লেখার কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই আপনাদের সেভাবে লিখতে হবে। তাই আপনি সংজ্ঞা কখনো বানিয়ে লিখবেন না। সংজ্ঞা লেখার সময় অবশ্যই 3-4 জন দার্শনিকের সংজ্ঞা দেবেন, যেটি অবশ্যই বইয়ের ভাষায় হতে হবে। আর পয়েন্টগুলো বইয়ের ভাষায়, যেমন সরকার, রাষ্ট্র, সংবিধান, রাজনৈতিক দল, ইতিহাস, এই পয়েন্টগুলো যখন আপনারা দেবেন তখন বইয়ের ভাষায় দেবেন, কিন্তু পয়েন্টের ভেতরের টুকু আপনারা নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করবেন। পয়েন্টের ভেতরের টুকু আপনারা নিজেদের ভাষায় দেওয়ার চেষ্টা করবেন। পয়েন্টের ভেতরের টুকু তো মুখস্থ রাখা সম্ভব না। তাই একটি প্রশ্ন খুব তাড়াতাড়ি মুখস্থ রাখতে অবশ্যই আপনারা পয়েন্ট এবং সংজ্ঞাগুলো এবং দার্শনিকের নাম অবশ্যই মনে রাখবেন। আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে। ক নং প্রশ্নের উত্তর লিখতে তেমন ডিটেলস লেখার প্রয়োজন নেই। ক নাম্বারে যেমন বলল সমাজবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান কি,
সামাজিক পরিবর্তন কি, এ ধরনের কিছু সংজ্ঞা ছিল। এখানে দার্শনিকের সংজ্ঞা আপনি নাও দিতে পারেন। যদি 1 মার্ক থাকে তাহলে দার্শনিকের সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি 2 মার্ক থাকে তাহলে 2 থেকে 3 জন দার্শনিকের নাম আপনারা দিতে পারেন, যে 2 থেকে 3 জন দার্শনিকের নাম। কারণ পরীক্ষার মার্কস এবার হতে পারে, আমরা জানি যে এরকমও বলছে যে 2 প্লাস 3 প্লাস 5। তার মানে এই কথাটা বোঝা যাচ্ছে যে ক নম্বরে 2 মার্কস, খ নম্বরে 3 মার্কস, গ নম্বরে 5 মার্ক, এই হলো টোটাল 10 মার্ক। তার মানে একটি প্রশ্নের মধ্যে 10 মার্ক, 10টি প্রশ্ন আপনাদের থাকবে, 10 10 100। ওরা কিন্তু 10টি কন্টেন্ট অলরেডি দিয়ে দিয়েছে। ওই 10টি কন্টেন্টের ভেতরে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন তৈরি করা হবে। তাই এই 10টি কন্টেন্ট আপনাদের সিলেবাস থেকে নিতে হবে, কালেক্ট করতে হবে। ওই কন্টেন্ট রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা বিভিন্ন বই, গুগল, যে কোনো এখান থেকে সংগ্রহ করে পড়তে পারেন। কেউ আপনাকে কিন্তু সংগ্রহ করে দেবে না, আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। যদি আপনি রিটেনে ভালো করতে চান তাহলে এটা মাস্ট বি আপনার লাগবেই। যদি সংজ্ঞা চায় তাহলে 1-2টি সংজ্ঞা দিবেন, এক্ষেত্রে কোনো অতিরিক্ত বিষয় অ্যাড করার দরকার নেই। অর্থাৎ অনেকজনে আছে যে সৃজনশীল যেহেতু নতুন হয়েছে, ক নাম্বার যে ভূমিকা দেয়, ক নাম্বার একটু বর্ণনা দেয়, লাস্টের দিকে একটু বর্ণনা বা উপসংহার দেয়। আসলে সৃজনশীল প্রশ্ন কোনো ভূমিকা উপসংহার বলতে কোনো কথা নেই। আপনি গ নাম্বার প্রশ্নেও যা ভূমিকা দিবেন না, গ নাম্বার প্রশ্ন ভূমিকার পরিবর্তে ভূমিকা না দিয়ে শুধু উত্তর লিখে আপনি অল্প একটু 3-4 লাইন একটু বর্ণনা দিতে পারেন, এবং তারপরে পয়েন্ট বা যেটা থাকবে সেগুলো লিখলেন বিস্তারিত। দেখাবার শেষের ওই দিক 3-4 লাইন আপনি ওই উপসংহারের মতো করে দেবেন, কিন্তু উপসংহার আর ভূমিকা লেখাটি আপনার উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। খ নং প্রশ্নের উত্তর লেখার সময় 1 পেজ অথবা 1.5 পেজ লেখলেই হবে। খ নং প্রশ্নে আপনাদের মার্কস থাকবে 3 মার্ক। তাহলে আপনারা খ নং প্রশ্ন লেখার সময় 1 থেকে 1.5 পেজ লেখার চেষ্টা করবেন। যদিও যেমন খ নং প্রশ্ন আসলো এখানে যে রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক বর্ণনা করো, এই সম্পর্ক আর পার্থক্য কিন্তু খ নাম্বার চাইতে পারে। পার্থক্য বা সম্পর্ক চাইলে অবশ্যই আপনারা ছক দিবেন, ছকের ভিতরে 2 দিকে পার্থক্য লিখবেন। সমাজবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান, নৃবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান, নৃবিজ্ঞান কি ধরনের, এই ধরনের পার্থক্যগুলো আপনারা ছক আকারে দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি খ নাম্বারে এই ধরনের প্রশ্ন আসে বা যে প্রশ্ন আসে আপনারা 2 লাইন 3 লাইন উপরে লিখলেন, লিখে তারপরে লিখলেন যে নিচে এদের পার্থক্য বা বিশ্লেষণগুলো আলোচনা করা হলো, দিয়ে আপনি বিস্তারিত লিখতে পারেন। অর্থাৎ 1 থেকে 1.5 পেজের মধ্যে আপনি খ নাম্বার যে 3 মার্ক, বেশি সময় দিলে কিন্তু আপনি পরবর্তীকালে সময় পাবেন না, তাই আপনার চেষ্টা করতে হবে। আর গ নং প্রশ্নের উত্তর লেখার সময় 2 থেকে 3 পেজ লিখলেই হবে। 2 থেকে 3 পেজ বলতে এখানে বলা হচ্ছে এদিকের 1 পেজ ওদিকের 1 পেজ মিলিয়ে, এই একটা পেজ মিলিয়ে 2 দিকে 2 পার্ট আছে না, 2 দিকে মিলিয়ে একটা পেজ ধরবেন, ধরে এখানে 3 পেজ লিখলেই হবে। আর যাদের হাত একটু ফাস্ট আছে তারা 4 পেজও লিখতে পারেন। তবে তার এখানে লেখার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই নির্ভর করে। আপনি লেখার পরিমাণ বেশি লিখলে গেলে আপনার লেখা খারাপ হয়ে গেল, এ ধরনের লেখা না লেখাই উত্তম। আপনি কম লেখেন, লেখার কোয়ালিটি ভালো করেন, কোয়ালিটির উপর ডিপেন্ডস করবে কিন্তু আপনার ফাইনাল রেজাল্ট। তাহলে আশা করি আপনি আপনারা বুঝতে পারছেন যে কেমন করে একটি প্রশ্নের উত্তর লিখবেন। এরপরে আমরা একটা যদি প্রশ্ন দেখি, এখানে লেখা আছে গণতন্ত্র কি, এটি কিন্তু ক নাম্বার। এখন প্রথমে দেখলেন গণতন্ত্র কাকে বলে, আপনি লিখলেন যে মানুষ হিসেবে এবং জনগণ অথবা আপনি একজন নাগরিক হিসেবে আপনার যে অধিকার দেশে রয়েছে তাকে গণতন্ত্র বলে। গণতান্ত্রিক এখন বলা হলো গণতন্ত্রের একটা একটা সংজ্ঞা আপনি বানিয়ে দেবেন যে কোনো ভাবে, আরেকটি সংজ্ঞা আপনি চেষ্টা করবেন বই বা গাইডে, যেমন আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা দিতে পারেন আপনারা, অথবা যে কোনো দার্শনিকের একটা সংজ্ঞা দিতে পারেন। ক নাম্বার কিন্তু মাত্র 2টি সংজ্ঞা লিখলেই এনাফ, তার মানে অল্প একটুতে ক নাম্বার শেষ হবে। ক নাম্বার উদাহরণ বললো গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য লেখো। তাহলে গণতন্ত্র আর একনায়কতন্ত্রের পার্থক্য লিখতে গেলে অনেকজনে প্রথমে আপনি লিখলেন যে গণতন্ত্র কি ও একনায়কতন্ত্র কি, প্রথমে 2-3 লাইন আপনি লিখলেন উত্তর লিখিয়ে, লেখার পর লিখলেন যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য, রেসিপি এটা এই চিহ্নটা দিয়ে লিখলেন যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য সমূহ নিম্নে আলোচনা করা হলো। দেওয়ার পর আপনারা এরকম পাঠ করলেন, এদিকে গণতন্ত্র এদিকে একনায়কতন্ত্র, তারপরে এদিকে 1 নাম্বার দিলেন, দিয়ে লিখলেন গণতন্ত্র কি, এদিকে 1 নাম্বার দিয়ে লিখলেন একনায়কতন্ত্র, এদিকে লিখলেন 2 নম্বর গণতন্ত্র কার কার অধিকার রয়েছে, 2 নম্বর দেখেন 1 নম্বর একনায়কতন্ত্রে কার কার। যদি পার্থক্য চাই তাহলে এইভাবে আপনারা দিতে পারেন, আর যদি না চাই তাহলে আপনারা ধারাবাহিকভাবে লিখবেন। আপনাদের প্রশ্নটি হবে সৃজনশীল পদ্ধতিতে, যা বর্তমানে বিভিন্ন গাইডের সৃজনশীল পদ্ধতিতে সাজানো নেই। তাই এমত অবস্থায় আপনাদের নবম অথবা দশম শ্রেণীর মানবিক শাখার বই এবং গাইড ম্যানেজ করে সেখান থেকে আপনাদের সিলেবাস রিলেটেড অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে পারেন। অনেকজনে কমেন্ট করতেছে যে আমরা যে বই কিনেছি সে বইয়ে কোনো সৃজনশীল প্রশ্ন নেই, কিন্তু আপনাদের তো কোশ্চিন হবে সৃজনশীল টাইপের। তাই সৃজনশীল প্রশ্ন পাওয়ার জন্য
এমন কোনো সিলেবাস দেয়নি যেগুলো আপনারা প্রশ্ন বা ওই রিলেটেড টপিক আপনারা খুঁজে পাবেন। ওই রিলেটেড টপিক আপনারা 19-এর যে দেখবেন যারা কম আর্টস নিচ্ছে অর্থাৎ মানবিক শাখা যারা আছে তাদের গাইডে কিন্তু এ ধরনের প্রশ্ন অহরহ আছে। আপনারা ওখানে দেখবেন যে তাদের কিন্তু অলরেডি সৃজনশীল প্রশ্ন আপনারা জানেন, তাহলে ওখান থেকে আপনারা একটা সৃজনশীলের একটা বেসিক ধারণা পাইলেন। তাহলে আপনারা ইতিহাস বলেন, ভূগোল বলেন, ইসলামের ইতিহাস বলেন, যে সাবজেক্টে বলেন ওই সাবজেক্টগুলো ওখান থেকে দেখে আপনাদের সিলেবাসে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটি ওখানে খুঁজে বাইর করুন। বাইর করে ওই কন্টেন্ট রিলেটেড যা প্রশ্নগুলো আছে আপনারা নোট করেন, সেখান থেকে একটা প্রিপারেশন দিন। দেখবেন যে আপনারা হুবহু প্রশ্ন কমন পাবেন। এটি হচ্ছে এক নম্বর ভালো একটা ট্রিক্স যেখান থেকে 100% কমন পাওয়া সম্ভব। এরপরও যদি আপনাদের কন্টেন্ট রিলেটেড কোনো প্রশ্ন সাপোজ কোনো টপিক ওখানে না পেলেন খুঁজে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীর গাইড থেকে ফলো করবেন। সেখানকার পৌরনীতি গাইড আছে, সমাজবিজ্ঞান গাইড আছে, ইসলামের গাইড আছে, ওগুলো কালেক্ট করে আপনারা সেখান থেকে প্রশ্ন মেক করতে পারেন বা তৈরি করতে পারেন। আর যদি সেখানেও দুই একটা প্রশ্ন না পান, আপনাদের তখন হেল্প নিতে হবে গুগল থেকে কালেক্ট করে আপনারা করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এ ধরনের তথ্যবহুল এবং মানে রিটেনে টেকার কৌশল সম্পর্কে আমি অনেক ভিডিও অলরেডি দিয়েছি এবং সামনে আরো অনেক তথ্য নিয়ে এই ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর সামনে তো রিটেনের পর আপনাদের ভাইবা আসবে, ভাইবার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।